আমরা এখানে দীর্ঘদিন ধরে বৈধ সিটের জন্য লড়াই করেছি। অর্থাৎ একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে ভর্তি হয় তখন তার সবচেয়ে ভালনারেবল পরিস্থিতি থাকে একটা থাকার জায়গা নিয়ে, একটা মাথা গোঁজার ঠাঁই নিয়ে। এই মাথা গোঁজার ঠাঁইকে নিয়েই কিন্তু রাজনীতি, মাথা গোঁজার ঠাঁইকে নিয়ে হল দখল, মাথা গোঁজার ঠাঁইকে নিয়ে কিন্তু তারা তাদের জমায়েত নির্ধারণ করে। তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য লড়াই করে যাচ্ছি। আমরা এত বছর ধরে যেসব বিষয় নিয়ে লড়াই করে যাচ্ছি, প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য লড়াই করে যাচ্ছি, একটা মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য লড়াই করে যাচ্ছি, তা আমরা এক্সিকিউট করতে পারবো শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যখন নির্বাচিত হব। আমরা এত বছর ধরে যখন শিক্ষার্থী নিপীড়িত হতো তখন তার পাশে দাঁড়াতাম। আমরা এখন এমন একটা ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা এমন একটা ক্যাম্পাস বাংলাদেশকে উপহার দিতে পারি যে ক্যাম্পাস এতদিন পর্যন্ত আমরা স্বপ্ন দেখেছিলাম। আমরা দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার বিল্ডিংয়ের অটোমেশন পদ্ধতির জন্য লড়াই করেছিলাম। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে যাই তখন আমাদেরকে বলা হয় লাঞ্চের পরে আসেন। আমরা যদি 10টায় যাই লাঞ্চের পরে আসেন, 11টায় যাই লাঞ্চের পরে আসেন, 12টায় যাই লাঞ্চের পরে আসেন। তো সেই জায়গা থেকে আমরা এত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং যেন অটোমেশন পদ্ধতিতে করা হয়, আমাকে যেন রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসতে না হয় এবং রেজিস্ট্রার বিল্ডিংয়ে ওয়ান স্টপ সার্ভিস বা ওয়ান টেবল সার্ভিস দেওয়া হয়, সেটার জন্য আমরা লড়াই করে এসেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা যদি নির্বাচিত হই তাহলে রেজিস্ট্রার বিল্ডিংয়ের এই যে অচলায়তন, লালফিতার দৌরাত্ম্য, এটা আমরা ভেঙে দেব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংকে পূর্ণাঙ্গরূপে সিসিটিভির আওতায় আনবো এবং ওয়ান স্টপ সার্ভিস বা ওয়ান টেবল সার্ভিসে নিয়ে আসবো। অর্থাৎ একজন শিক্ষার্থী তার কোনো সমস্যা নিয়ে যখন আসবে তাকে ওই টেবিলে বসে সকল ধরনের সমস্যার সমাধান করা হবে। আমরা দীর্ঘদিন ধরে বা 2019 সালেও আমি যে প্যানেলে দাঁড়িয়েছিলাম তখন আমরা দাবি করেছিলাম বা আমাদের ইশতেহারে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস রুটের সংখ্যা বাড়ানো হবে এবং বাসের সংখ্যা বাড়ানো হবে এবং রাত 9টা পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যারা সায়েন্স ফ্যাকাল্টিতে পড়াশোনা করেন তাদের ল্যাব পরীক্ষা শেষ হতে না হতে তাকে ক্যাম্পাস ত্যাগ করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক যে সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সেখানে তারা সময় দিতে পারে না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা সময় দিতে পারে না, তারা আড্ডা দিতে পারে না, তারা পাঠচক্র করতে পারে না, তারা আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারে না। আমরা দাবি করে আসতেছি এবং এই ইশতেহারেও এইবারের ইলেকশনেও আমরা প্রধান ইশতেহার রূপে এনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস সার্ভিস 9টা পর্যন্ত তারা চালু রাখবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সকল ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টাটা আমাদের থাকবে এবং সেই ইশতেহার আমাদের থাকবে এবং আমরা সেটা এক্সিকিউট করব আমরা যদি নির্বাচিত হই। এর বাইরে আমরা হলে ক্যান্টিন ব্যবস্থা, হলে এত বছর ধরে আমরা দেখে আসতেছি ইজারা ব্যবস্থার মাধ্যমে হলে ক্যান্টিনগুলো চালানো হয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন, খুবই দুঃখজনক বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন আমাদের খাবার নিয়েও ব্যবসা করে, ইজারা দিয়ে ব্যবসা করে। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল সরাসরি প্রশাসনিক তত্ত্বাবধানে থাকবে। অর্থাৎ প্রশাসন সরাসরি তত্ত্বাবধান করবে। যদি দরকার পড়ে শিক্ষার্থীদের পুষ্টিমান মজুদ রাখার জন্য, ব্যবস্থা করার জন্য এবং নিশ্চিত করার জন্য যদি দরকার পড়ে তাহলে অবশ্যই হল প্রশাসন ভর্তুকি দিবে। এবং প্রতি সপ্তাহে আমাদের এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে, ইনস্টিটিউশন আছে, তারা প্রতি সপ্তাহে খাবারের মান, খাবারের টেস্ট তারা পরীক্ষা করবে এবং সেখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ফলে আমরা আপনাদেরকে জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022 সালে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যালোরি পায় মাত্র 1800 ক্যালোরি, কিন্তু আমরা জানি পুরো পৃথিবীতে 2200 ক্যালোরি হচ্ছে আপনার মার্জিনালাইজড বা আপনার যে স্ট্যান্ডার্ড ক্যালোরি। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই কি পরিমাণে কম ক্যালোরি নিয়ে আমাদের শিক্ষার্থীরা বসবাস করে। আপনি যদি শিক্ষার কথা বলেন, আপনি যদি গবেষণার কথা বলেন, আপনি যদি তাদেরকে ভালো মতো খাবারটা না দেন, তাকে যদি ক্যালোরি আপনি সহায়তা না করেন, তাকে যদি প্রোটিন না দেন, তাহলে সে কিভাবে গবেষণা করবে, সে কিভাবে শিক্ষা করবে, সে কিভাবে নতুন জ্ঞান উৎপাদন করবে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ব্যবস্থাগুলো আমরা সংস্কার করব, প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ফ্যাকাল্টিতে অর্থাৎ মুতাহের হোসেন চৌধুরীতে কোনো ক্যান্টিন নাই, সায়েন্স ফ্যাকাল্টিতে কোনো ক্যান্টিন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানেও কোনো ক্যান্টিন নাই। তো সেই জায়গা থেকে আমাদের ইশতেহারের মধ্যে এটাও প্রাধান্য পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অনুষদ, প্রত্যেকটা ইনস্টিটিউশনে হল প্রশাসন বা ইনস্টিটিউশনের প্রশাসনের অধীনে তত্ত্বাবধানে ক্যান্টিন থাকবে, খাবারের ব্যবস্থা থাকবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ইশতেহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি ক্লাসে না আসেন তাকে আমরা কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনতে পারি না। শিক্ষকরা যদি ক্লাসে পড়াশোনা না করে আসেন, শুধু স্লাইড নিয়ে যদি তারা ক্লাস করান, তাহলে তাদের কোনো জবাবদিহিতার ব্যবস্থা নাই। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষক মূল্যায়নের, শিক্ষক রেটিংয়ের
ব্যবস্থা করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি। আমরা যদি নির্বাচিত হই তাহলে শিক্ষক রেটিংয়ের ব্যবস্থা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেমন একটা অর্গানাইজড ওয়েতে তাকে ডিসিপ্লিন মেনটেন করে তাকে চলতে হয়, তাকে যেমন কলেজের নন কলেজের ব্যবস্থা রাখা হয়েছে, সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদেরকে মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে এসেছিল। আমরা নিজেরাও এটার সাথে যুক্ত ছিলাম, আমি যে সংগঠনের সাথেও যুক্ত বা আমাদের এখানে প্যানেলে যারা আছেন তারা ব্যক্তিগতভাবে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমেই কিন্তু আমরা ডাকসু নির্বাচনটা পাচ্ছি। 2019 সালের নির্বাচনে কিন্তু লড়াইয়ের মাধ্যমে হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের ইশতেহারের প্রধান ইশতেহার 1 নম্বর ইশতেহার হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসা এবং প্রতিটা বছর একই সময়ে একই তারিখে একই দিনে এই ইলেকশনটার আয়োজন করবে প্রশাসন। এটা আমাদের 1 নম্বর ইশতেহার। এরপরে আমি আসি হলে রাজনীতি নিয়ে। হলে রাজনীতি থাকবে, হলে রাজনীতির সমস্যা না। হলে সবচেয়ে বড় সমস্যা কি? হলের সংকট। হলে কি সংকট? হলের সংকট হচ্ছে মাথা গুঁজার ঠাঁইয়ের সংকট। এই মাথা গুঁজার ঠাঁই যখন শিক্ষার্থী থাকবে না তখন তাকে বড় ভাই ধরতে হয়। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকটাপ থেকে বা তেতুলিয়া থেকে আসে তখন সে অসহায় থাকে, সে ভালনারেবল থাকে। তো এই সময় তাকে যে আশ্রয় দেবে তার রাজনীতিটা করবে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সিট সংকট থাকা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি সিট না পায় তাহলে তাকে প্রশাসনিক তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব মেস আছে, যেসব ভবন আছে সেসব ভাড়া করতে হবে, প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে নিয়ে আসতে হবে। যদি তা না পারে তাহলে তাকে আবাসন বৃত্তি দিতে হবে। তাহলে আবাসন বৃত্তি বা আপনি থাকার জায়গা যদি আপনি ব্যবস্থা করেন এবং আপনি যদি দ্রুত হল নির্মাণের জন্য রোডম্যাপ ঘোষণা করেন, আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ইশতেহার হচ্ছে অবশ্যই প্রশাসনকে দ্রুততম সময়ে রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে, কত বছরের মধ্যে, কত মাসের মধ্যে তারা নতুন ভবন তৈরি করতে পারবে সেটা তাকে স্পষ্ট করতে হবে। ফলে আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন বৃত্তি দেওয়া হচ্ছে। এটার পেছনে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা প্রথম বর্ষ থেকে বৈদেশিক জন্য দীর্ঘ লড়াই করে যাচ্ছি। 5ই আগস্টের পরে আপনারা দেখাচ্ছেন হয়তো নারীরা যে আন্দোলন করেছে সেটা আমরাই সংগঠিত করেছি। এই নারীদের আন্দোলনে আমরা সংগঠিত করেছি এবং আমরা প্রশাসনকে বাধ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যাদেরকে এখনো সিট দিতে পারতেছে না তাদেরকে আবাসন বৃত্তি দিতে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যেসব লড়াই করেছি এতদিন পর্যন্ত, যখন শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করবে সেসব লড়াই আমরা এক্সিকিউট করব, এটাই আমরা কথা দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। মাদকাসক্ত বা যারা বিভিন্ন ধরনের আমাদের ক্ষতিকর কারণ হয় তাদেরকে অবশ্যই রিহ্যাবিলিটেশন করার দায়িত্ব আমাদের সরকারের। তো সেই জায়গা থেকে তাদেরকে অবশ্যই সরকার রিহাবে নিয়ে যাবে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য অবারিত থাকবে।